আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যখন একা ঘরে শুয়ে থাকেন তখন সিলিংয়ের দিকে তাকিয়ে মনে হয় কেউ যেন আপনাকে দেখছে, আর ঠিক সেই মুহূর্তে যদি আপনার কানের কাছে কেউ ফিসফিস করে বলে ওঠে যে আমি সব জানি, তখন আপনার বুকের ধরফরানিটা ঠিক কতটা তীব্র হবে তা কি কল্পনা করতে পারেন? ঠিক এই রকমই এক হাড় হিম করা অনুভূতির মুখোমুখি হতে হয়েছিল আমাকে গত মাসে, যখন আমি কালিম্পংয়ের সেই কুয়াশা ঘেরা পুরনো ভিলাটিতে পা রেখেছিলাম। আর আজকের এই বিশেষ পর্বে আপনারা শুনছেন প্রেরণার গল্প কথা, যেখানে বিজ্ঞানের চরম উৎকর্ষ আর মানুষের আদিমতম ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণের গল্প আজ আমি আপনাদের শোনাব, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘরের আলো নেভাতেও আপনার হাত কাঁপবে। কালিম্পংয়ের ডেলো পাহাড়ের নির্জন এক প্রান্তে দাঁড়িয়ে আছে কুয়াশা কুটির। স্থানীয়রা এই নামেই ডাকে বাড়িটাকে, যদিও এর আসল মালিক ডক্টর অনির্বাণ সোম এটার নাম দিয়েছিলেন দ্য সাইলেন্স। গত ২৫ বছর ধরে ডক্টর সোম লোকচক্ষুর অন্তরালে এখানে গবেষণা করছেন বিষয় শব্দ ও স্মৃতি। তিনি বিশ্বাস করতেন মানুষ মারা যাওয়ার পরেও তার মস্তিষ্কের নিউরনে শেষ কয়েক সেকেন্ডের স্মৃতিটা বিদ্যুৎ তরঙ্গের মতো জমে থাকে, ঠিক যেমন ক্যাসেট প্লেয়ারে গান শেষ হওয়ার পরেও ফিতের মধ্যে একটা হিস হিস শব্দ থেকে যায়। আর সেই শব্দটাকে যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে ডিকোড করা যায়, তবে মৃত মানুষের শেষ দেখা দৃশ্যটা আমরা আবার দেখতে পাব। ডক্টর সোম আমার বাবার বন্ধু ছিলেন, তাই তার এই অদ্ভুত যন্ত্র তৈরির খবরটা আমি সবার আগেই পেয়েছিলাম। যন্ত্রটার নাম তিনি দিয়েছিলেন নেক্রোস্কোপ, অর্থাৎ মৃতের দর্পণ। বাবার মৃত্যুর পর কাকাবাবুর মতো অনির্বাণ জেঠুই আমাকে ডেকে পাঠিয়েছিলেন তার এই যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী থাকার জন্য। কিন্তু আমি একা নই, আমার সাথে ছিলেন একজন সরকারি অডিটর, মিস্টার তালুকদার, যিনি বিজ্ঞানের চেয়ে সরকারি অনুদান আর হিসেব নিকেশেই বেশি বিশ্বাসী। এবং তার চোখে মুখে একটা স্পষ্ট অবজ্ঞার ভাব ছিল, যা তিনি লুকোনোর কোনো চেষ্টাই করছিলেন না। বাড়িটার ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ আর রাসায়নিকের ঝাঁঝালো ঘ্রাণ আমাদের নাকে এসে লাগল। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দে পুরনো বাড়িটার কাচের জানলাগুলো ঝনঝন করে কেঁপে উঠছে। অনির্বাণ জেঠু আমাদের নিয়ে গেলেন তার আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে। ঘরটা বিশাল, মাঝখানে একটা অদ্ভুত দর্শন যন্ত্র বসানো, যেটা দেখতে অনেকটা বিশাল এক অক্টোপাসের মতো, যার অজস্র তার আর সেন্সার ছড়িয়ে আছে চারিদিকে। আর ঠিক মাঝখানে একটা কাচের চেম্বার। জেঠু বললেন এই যন্ত্রের কাজ হলো মৃত কোষ থেকে ইলেকট্রোম্যাগনেটিক পালস সংগ্রহ করে সেটাকে ভিজুয়াল ইমেজে পরিণত করা। তবে এর জন্য দরকার ফ্রেশ স্যাম্পেল, অর্থাৎ সদ্য মৃত কোনো প্রাণীর মস্তিষ্ক। মিস্টার তালুকদার পকেট থেকে রুমাল বের করে নাক মুছতে মুছতে তাচ্ছিল্যের সুরে বললেন, দেখুন ডক্টর সোম, সরকার আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে কোনো হ্যারি পটারের ম্যাজিক দেখানোর জন্য নয়। আজ যদি এই যন্ত্র কাজ না করে, তবে আমি রিপোর্ট দিতে বাধ্য হব যে পুরো প্রজেক্টটাই একটা ধাপ্পাবাজি। অনির্বাণ জেঠু কোনো কথা বললেন না, শুধু মৃদু হাসলেন। সেই হাসিতে এমন একটা আত্মবিশ্বাস ছিল, যা দেখে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পরীক্ষা শুরু হলো রাত ঠিক 12টায়। বাইরে তখন ঝড়ের দাপট বেড়েছে। জেঠু একটা খাঁচা থেকে একটা সাদা ইঁদুর বের করলেন, যেটা মিনিট 10 আগেই হার্ট অ্যাটাকে মারা গেছে বলে তিনি দাবি করলেন। ইঁদুরটাকে কাচের চেম্বারে রেখে তিনি যন্ত্রের মেইন সুইচ অন করলেন। ঘরটা ভরে গেল একটা গুঞ্জনানি বা হিউমিং সাউন্ডে। মনে হলো যেন হাজার হাজার মৌমাছি একসাথে গুনগুন করছে। সামনের বিশাল স্ক্রিনে প্রথমে শুধুই ঝিরিঝিরি দাগ, তারপর ধীরে ধীরে একটা ঝাপসা ছবি ফুটে উঠতে লাগলো। আমরা সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। ছবিটা স্পষ্ট হলো, একটা বিড়ালের মুখ ইয়া বড় বড় দাঁত বের করে তাকিয়ে আছে, আর তার চোখ দুটো জ্বলছে। জেঠু বললেন, দেখলে, এই ইঁদুরটা ল্যাবে একটা বিড়াল দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তার মস্তিষ্কে শেষ যে ছবিটা রেকর্ড হয়েছিল, সেটা হলো ওই বিড়ালের মুখ। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, কিন্তু তালুকদার সাহেব তালি দিয়ে বিদ্রূপের হাসি হেসে বললেন, বাহ, চমৎকার কার্টুন শো। কিন্তু ডক্টর, একটা ইঁদুরের হ্যালুসিনেশন দিয়ে আপনি প্রমাণ করতে পারেন না যে এই যন্ত্র মানুষের ক্ষেত্রেও কাজ করবে। আর তাছাড়া ওই ছবিটা যে আগে থেকে কম্পিউটারে সেট করা নেই, তারই তো বা কী প্রমাণ? আমি বাস্তব প্রমাণ চাই, এমন কিছু যা অস্বীকার করা অসম্ভব। জেঠু এবার একটু গম্ভীর হলেন, তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, মানুষের ওপর পরীক্ষা করার অনুমতি আমার নেই।
আর সদ্যমৃত মানুষের মস্তিষ্ক পাওয়াও সহজ নয়। তবে আমার কাছে একটা বিকল্প ব্যবস্থা আছে। তিনি ল্যাবের পেছনের দিকের একটা ফ্রিজার থেকে একটা জারে সংরক্ষিত মানুষের মস্তিষ্ক বের করে আনলেন। জারটা দেখেই আমার গা গুলিয়ে উঠল। ফরমালিনের ঘোলাটে তরলে ভাসছে একটা ধূসর রঙের মগজ। জেঠু বললেন, এটি এক ফাঁসির আসামির মস্তিষ্ক, যাকে 3 দিন আগে আলিপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছে। আমি বিশেষ অনুমতি নিয়ে এটা আনিয়েছি। এর নাম ছিল রঘু ডাকাত, যে তার নিজের স্ত্রীকে খুন করেছিল বলে অভিযোগ ছিল। কিন্তু রঘু শেষ পর্যন্ত দাবি করে গেছে সে নির্দোষ। তালুকদার সাহেব এবার একটু নড়ে চড়ে বসলেন। তার চোখে কৌতূহলের চেয়ে সন্দেহের ছায়া বেশি। তিনি বললেন, বেশ, দেখা যাক আপনার যন্ত্র কি বলে। মরা মানুষ তো আর মিথ্যে কথা বলে না, নাকি? মস্তিষ্কটা যন্ত্রের সাথে কানেক্ট করার সময় আমার মনে হলো ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় 10 ডিগ্রি কমে গেছে। বাইরের ঝড়ের শব্দ ছাপিয়ে ঘরের ভেতরের নিস্তব্ধতাটা যেন আরও বেশি কানে বাজছিল। জেঠু খুব সাবধানে ইলেকট্রোডগুলো মস্তিষ্কের বিভিন্ন লোবে বসিয়ে দিলেন। তারপর কম্পিউটারের কিবোর্ডে দ্রুত আঙুল চালাতে লাগলেন। এবারের শব্দটা আগের মতো গুনগুনানি নয়, বরং একটা তীক্ষ্ণ ও কর্কশ আওয়াজ হতে লাগল, যা কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। স্ক্রিনে আবার সেই ঝিরিঝিরি দাগ, কিন্তু এবার অনেক বেশি বিক্ষিপ্ত, অনেক বেশি হিংস্র। হঠাৎ করে স্ক্রিনটা লাল হয়ে গেল, আর তার মধ্যে ফুটে উঠল একটা দৃশ্য। একটা অন্ধকার ঘর, আবঝা আলোতে একটা দড়ি ঝুলছে, আর তার নিচে দাঁড়িয়ে আছে একজন কালো মুখোশ পরা জল্লাদ। দৃশ্যটা দুলছে কারণ এটা রঘুর চোখের দৃষ্টি। সে তখন ফাঁসির মঞ্চে। কিন্তু হঠাৎ দৃশ্যটা বদলে গেল। এটা রঘুর মৃত্যুর মুহূর্তের স্মৃতি নয়, এটা তার জীবনের সবচেয়ে তীব্র স্মৃতির একটা ফ্ল্যাশব্যাক। যন্ত্রটা হয়তো গভীর স্তরের স্মৃতি টেনে বের করছে। স্ক্রিনে ভেসে উঠল একটা পুরনো বাড়ির বারান্দা। একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। লোকটার হাতে রক্তমাখা ভোজালি। কিন্তু অবাক করা বিষয় হলো, লোকটার মুখটা রঘুর নয়। আমরা সবাই স্ক্রিনের দিকে ঝুঁকে পড়লাম। লোকটা ধীরে ধীরে ঘুরল, আর সেই মুখটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। পর্দার সেই খুনি আর কেউ নয়, আমাদের পাশেই বসে থাকা মিস্টার তালুকদার। ল্যাবের মধ্যে তখন পিন পতন নিস্তব্ধতা, শুধু যন্ত্রের সেই কর্কশ আওয়াজটা একটানা বেজে চলেছে। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তালুকদারের দিকে তাকালাম। তার মুখটা তখন কাগজের মতো সাদা হয়ে গেছে, কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, মিথ্যে, সব মিথ্যে, এই যন্ত্র মিথ্যে কথা বলছে। ডক্টর সোম, আপনি আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিও তৈরি করেছেন। অনির্বাণ জেঠু শান্ত গলায় বললেন, মিস্টার তালুকদার, নেক্রোস্কোপ স্মৃতি তৈরি করতে পারে না, ও শুধু যা ঘটেছে তাই দেখায়। রঘু ডাকাত আপনার পুরনো বাড়ির কেয়ারটেকার ছিল, তাই না? আর ওই মহিলা যাকে খুন করা হয়েছিল, তিনিও আপনার দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, যার সম্পত্তির লোভে আপনি। জেঠুর কথা শেষ হওয়ার আগেই তালুকদার সাহেব পকেট থেকে একটা রিভলভার বের করলেন। তার হাত কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টিকে একটা বুনো হিংস্রতা। তিনি চিৎকার করে বললেন, চুপ করুন, কেউ এখান থেকে জ্যান্ত বেরোতে পারবে না। এই যন্ত্র আমি ধ্বংস করে দেব। পরিস্থিতি মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তালুকদার সাহেব বন্দুক তাক করলেন যন্ত্রের দিকে। ঠিক সেই মুহূর্তে স্ক্রিনের ছবিটা আবার নড়ে উঠল। রঘুর স্মৃতির সেই দৃশ্যটা যেন জীবন্ত হয়ে উঠল। স্পিকার দিয়ে ভেসে এলো একটা হাড় হিম করা আর্তনাদ, বাবু, আমাকে মারবেন না। এটা রঘুর গলার স্বর নয়, এটা ওই মৃত মহিলার গলার স্বর। তালুকদার সাহেব চমকে স্ক্রিনের দিকে তাকালেন, আর সেই সুযোগে অনির্বাণ জেঠু একটা লিভার টেনে দিলেন। সাথে সাথে ল্যাবের সমস্ত আলো নিভে গেল, শুধু যন্ত্রের লাল আলোটা দপদপ করতে লাগল। অন্ধকারে আমি শুনতে পেলাম তালুকদার সাহেবের আর্তচিৎকার, না না, আমার কাছে আসবি না, সরে যা। তারপর একটা বিকট শব্দে গুলি চলল, এবং সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ। যখন এমার্জেন্সি লাইট জ্বলে উঠল, তখন দেখলাম এক ভয়াবহ দৃশ্য। নেক্রোস্কোপ যন্ত্রের স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর মেঝের ওপর পড়ে আছেন মিস্টার তালুকদার। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখে এক অসীম আতঙ্কের ছাপ, আর তার বুকের বাঁ দিকে নিজের হাতে ধরা রিভলভারটা চেপে ধরা। ডক্টর সোম গিয়ে তার নাড়ি চেক করলেন, তারপর আমার দিকে তাকিয়ে ম্লান হেসে বললেন, হার্ট অ্যাটাক, ভয়ের চোটে। মানুষ তার নিজের বিবেকের চেয়ে বড় ভূত আর কিছুই হতে পারে না। কিন্তু আমার মনে খটকা লাগলো অন্য জায়গায়। গুলিটা তো যন্ত্রের দিকে চালানো হয়েছিল, তাহলে তালুকদার সাহেব মারা গেলেন কি করে? আর যন্ত্রটা ভাঙলই বা কি করে?
আমি কাছে গিয়ে ভাঙা স্ক্রিনের দিকে তাকালাম। কাচের টুকরোগুলো ছড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাচগুলো বাইরের দিকে ছিটকে পড়েনি, বরং ভেতরের দিকে বেঁকে আছে, যেন কেউ বা কিছু একটা স্ক্রিনের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। পুলিশ এলো, তদন্ত হলো, কেসটা হার্ট অ্যাটাক আর অ্যাক্সিডেন্ট হিসেবেই ফাইল করা হলো, কারণ তালুকদার সাহেবের পুরনো হার্টের অসুখ ছিল। ডক্টর সোমের ল্যাবরেটরি সিল করে দেওয়া হলো, আর সেই অদ্ভুত যন্ত্রটা অকেজো হিসেবে পড়ে রইল কালিম্পংয়ের সেই কুয়াশা ঘেরা ভিলাতে। আমি কলকাতায় ফিরে এলাম, কিন্তু সেই রাতের ঘটনা আমাকে আজও তাড়া করে বেড়ায়। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় আমার ঘরের অন্ধকার কোণে কেউ দাঁড়িয়ে আছে, আর তার মুখটা অবিকল সেই রঘু ডাকাতের মতো, যে কিনা মৃত্যুর পরেও তার নিরপরাধ হওয়ার প্রমাণ দিয়ে গেল। ডক্টর অনির্বাণ জেঠু আমাকে পরে চিঠিতে লিখেছিলেন যে তিনি আর ওই যন্ত্র ঠিক করবেন না, কারণ কিছু দরজা বন্ধ থাকাই ভালো। প্রকৃতির নিয়ম ভাঙলে প্রকৃতি তার শোধ তোলে। তিনি লিখেছিলেন, আমরা ভেবেছিলাম আমরা শুধু দেখছি, কিন্তু আসলে ওপাশ থেকেও কেউ আমাদের দেখছিল। আজকের গল্প এখানেই শেষ করছি, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, আমরা কি সত্যিই একা, নাকি আমাদের প্রতিটি কাজের সাক্ষী হয়ে কেউ না কেউ অন্ধকারে লুকিয়ে আছে, অপেক্ষা করছে সঠিক সময়ের? আপনারা শুনছিলেন প্রেরণার গল্প কথা। যদি এই গল্প আপনাদের শিরদয়ায় ভয়ের স্রোত নামিয়ে দেয়, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ পরের পর্বে আমরা নিয়ে আসব আরও এক অজানা রহস্যের গল্প, যা আপনার যুক্তির পৃথিবীকে তছনছ করে দেবে। শুভরাত্রি। আর হ্যাঁ, ঘুমানোর আগে ঘরের দরজাটা ঠিক করে বন্ধ করেছেন তো?